আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে দেখাবো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের লিখন দক্ষতার ক্ষেত্রে শিখন ঘাটতি দূরীকরণে বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা আপনি কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে চমৎকার উদাহরণের মাধ্যমে আপনারা কিভাবে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের লিখন দক্ষতার ক্ষেত্রে শিখন ঘাটতি দূরীকরণে বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা তৈরি করবেন তা জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি শিখন ঘাটতি দূরীকরণে বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন শ্রেণী পঞ্চম বিষয় বাংলা ছকটি বের করে নিলাম। আমার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী 33 জন, কিন্তু যেদিন আমি মূল্যায়ন করি সেদিন ছিল 28 জন। আর আমাদের ডিপি অফিস থেকে 50 দিন টাইম দিয়েছে, এখানে মোট কার্য দিবস 50 দিন। আপনাদের ডিপি অফিস থেকে যদি কোনো ডেট দিয়ে থাকে, আপনারা সেই ডেটটা এখানে লিখবেন। তো এর আগে কিন্তু আমি আরেকটি ভিডিও দিয়েছি বাংলা বিষয়ের পঠন দক্ষতার উপরে, তো সেই ভিডিওটি না দেখে থাকলে ওই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা সেই ভিডিওটিও দেখতে পারেন। ওই দিনের ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে আমি ওই দিন দিয়েছি পঠন দক্ষতার উপরে, আর আজকে দিতেছি আমি লিখন দক্ষতার উপরে। তো পঠন দক্ষতার মতোই লিখন দক্ষতার মধ্যেও মূল্যায়নের ক্ষেত্র কিন্তু 6টি: সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান। আচ্ছা, শিখন অবস্থানও আগের মতোই চলতি মানের নিচে, তারপরে আছে চলতি মান, তারপর উত্তম, তারপরে অতি উত্তম। এই শিখন অবস্থানগুলি প্রত্যেকটা মূল্যায়নের ক্ষেত্রের মধ্যে আছে। তো আমার এখানে সংখ্যা যে দিলাম, যে চলতি মানের নিচে সঠিক প্রবাহে আছে 8 জন, চলতি মান সঠিক প্রবাহে আছে 12 জন, উত্তম আছে 6 জন, অতি উত্তম 2 জন। এভাবে সংখ্যাগুলি দিলাম এবং এই সবগুলি সংখ্যার যোগফল হলো আমার মূল্যায়িত শিক্ষার্থীর সংখ্যার সমান। এটা কিন্তু খেয়াল রাখবেন আপনি। আচ্ছা, সময়টা যেহেতু আমার 50 দিন এবং আমার বাংলা বিষয়ে সময় হলো রুটিনে 45 মিনিট, তো আমি চিন্তা করেছি যে 50 মিনিটের মধ্যে 30 মিনিট সময় দিব পঠন দক্ষতায় আর 15 মিনিট সময় দিব আমি লিখন দক্ষতায়। এটা আমার পরিকল্পনা, আপনি আপনার মতো করে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যে সঠিক প্রবাহ জিনিসটা কি, এটা আগে আমাদের জানতে হবে। তো চলুন দেখি আগে সঠিক প্রবাহটা কি। এই যে দেখেন, সঠিক প্রবাহ বর্ণ লেখার সময় কোন দিক থেকে শুরু করে কোন দিকে শেষ করতে হবে তার সঠিক দিক নির্দেশনা দেব। যেমন এখানে আমি একটা দেখাচ্ছি, তালিবেশ্বটা এখান থেকে শুরু করবো, যে এইভাবে শুরু করে এইভাবে যাবে, এইভাবে আসবে, এখানে যে তীর চিহ্নগুলি দিচ্ছি এদিকে যাবে, তারপরে এখান থেকে সোজা নিচে যাবে, তারপর এখানে আমি টান দিয়ে এদিকে নেব। ঠিক ভয়ের ক্ষেত্রে দেখেন, এখান থেকে টান দিব আমি সোজা মাত্রাটা, তারপরে এখান থেকে শুরু করে আমি এভাবে যাব, এখানে থামবো, আবার এখান থেকে আমি এভাবে গিয়ে প্রথম অংশে মিলিত হব। ঠিক দন্তান্নটা দেখেন, এখান থেকে শুরু করে আমি সোজা একটা মাত্রা দিব, তারপরে এই দন্তান্নটা এখান থেকে শুরু করে আমি এইভাবে নিচের দিকে যাব, নিচ থেকে আবার উপরের দিকে উঠব। তো এই যে এখানে 3টা বর্ণ, আপনারা বিভিন্ন বর্ণ লিখে দেখাতে পারেন। তো আমার শিখন ঘাটতি দূরীকরণে আমার গৃহীত পদক্ষেপগুলি কি, চলুন দেখাই। তো আমার গৃহীত পদক্ষেপ হবে, প্রতিদিন সঠিক প্রবাহে 3টি বর্ণ বোর্ডে লিখব। পারক শিক্ষার্থীর সাথে অপারক শিক্ষার্থী বসিয়ে অনুশীলন করতে দেব। প্রয়োজনে মাল্টিমিডিয়া ব্যবহার করব। প্রতিদিন বাড়ির কাজ হিসেবে বাংলা খাতায় হাতের লেখা লিখে আনতে বলবো। এটা হলো আমার গৃহীত পদক্ষেপ। কৌশলটা কি দেখেন, কৌশলটা হলো পাঠ শেষে জোড়ায় এবং এককভাবে আমি এই কাজগুলি করব। তারপরে দেখেন সঠিক আকৃতি। তো সঠিক আকৃতিটা কি, আগে চলুন ওইটা দেখি আমরা। এই যে দেখেন, সঠিক আকৃতি হলো প্রতিটি বর্ণের আকৃতি সমান হতে হবে, কোনো বর্ণ ছোট কোনো বর্ণ বড় যেন না হয়। যেমন এই যে লিখলাম দেখেন সরয়, এবং এখানে লিখলাম ম, এবং এই যে দেখেন একটা লাইন আছে, ঠিক এই লাইনটার ভিতরে লিখবেন লেখাগুলি। যেমন দেখেন আমার একটা শিক্ষার্থী লিখেছে, এটা কি সঠিক আকৃতি হলো কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, তো আমার যে শিক্ষার্থীটা লিখেছে এই লেখাগুলি কি সবগুলি সমান আছে, দেখতে পাচ্ছেন? এগুলি সঠিক আকৃতি কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা লেখা দেখাচ্ছি, এই লেখাটা দেখেন তো লেখার আকৃতিগুলো সমান আছে কিনা। এই 2টা শিক্ষার্থীর হাতের লেখার মধ্যে কোন আকৃতিটা সমান আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমরা আবার আমার গৃহীত পদক্ষেপে চলে যাই। এই সঠিক আকৃতির জন্য আমার গৃহীত পদক্ষেপ দেখেন, প্রতিদিন সঠিক আকৃতিতে 3টি বর্ণ বোর্ডে লিখব। পারক শিক্ষার্থীর সাথে অপারক শিক্ষার্থী বসিয়ে অনুশীলন করতে দিব। প্রয়োজনে মাল্টিমিডিয়া ব্যবহার করব। প্রতিদিন বাড়ির কাজ হিসেবে বাংলা খাতায় হাতের লেখা লিখে আনতে বলবো। কৌশলটা কি, কৌশলটাও দেখেন, পাঠ শেষে জোড়ায় এবং এককভাবে। আচ্ছা, এইবার দেখেন সমান্তরাল জিনিসটা কি, চলুন দেখি।
এই যে দেখেন, সমান্তরাল হলো বর্ণ বা অক্ষরগুলোর মধ্যে পাশাপাশি ও উপরের অবস্থান বা মাপ যেন সমান হয়। দেখেন, এখান থেকে এই বর্ণটা যত দূরে, এখান থেকে এই বর্ণটা তত দূরে। আর সমান্তরালটা দেখেন যে এখান থেকে এই বর্ণটা যতটুকু নিচে, এখান থেকে এই বর্ণটা ততটুকু নিচে, এখান থেকে এই বর্ণটা ততটুকু নিচে। হ্যাঁ, অর্থাৎ এগুলি পাশাপাশি এবং উপরে নিচে যেন সমান হয়, তাহলে আমরা বুঝবো লেখাগুলি সমান্তরাল হয়েছে। পূর্বে আমি দুজন শিক্ষার্থীর হাতের লেখা দেখাইছিলাম, ওই দুইটা লেখা থেকেও আপনারা জানাবেন যে কোন শিক্ষার্থীর হাতের লেখাটি সমান্তরাল হয়েছে। তো আমরা আবার চলে যাই আমার গৃহীত পদক্ষেপ কি ওই পেজে। তো সমান্তরালের ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো প্রতিদিন সঠিক সমান্তরালে 3টি বর্ণ বোর্ডে লিখব। পারক শিক্ষার্থীর সাথে অপারক শিক্ষার্থী বসিয়ে অনুশীলন করতে দিব। প্রয়োজনে মাল্টিমিডিয়া ব্যবহার করব। প্রতিদিন বাড়ির কাজ হিসেবে বাংলা খাতায় হাতের লেখা লিখে আনতে বলবো। তারপরে এখানে দেখেন কৌশলটা পাঠ শেষে জোড়ায় এবং এককভাবে। আচ্ছা, সবগুলি আমি পাঠ শেষে রাখলাম কেন? আমি তো আগেই বললাম যে লিখনের ক্ষেত্রে প্রতিদিন আমি 45 মিনিটের মধ্যে শেষের 15 মিনিট লিখন দক্ষতার উপরে শিক্ষার্থীদের নিয়ে কাজ করব। এই জন্য আমি পাঠ শেষে লিখছি কথাগুলো, ঠিক আছে? এবার দেখেন মাত্রা ও বানান। আচ্ছা, মাত্রার ক্ষেত্রে আগে শিক্ষার্থীদের বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কতটি আছে, অর্ধমাত্রা কতটি আছে, মাত্রাহীন কতটি আছে সেগুলি আগে দেখাবেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদের একটু। এই যে দেখেন, এইটা যদি আপনি মাল্টিমিডিয়ায় দেখান শিক্ষার্থীদেরকে যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, পূর্ণ মাত্রায় 32টি, তার মধ্যে স্বরবর্ণ হলো 6টি আর ব্যঞ্জন বর্ণ হলো 26টি। তো এইগুলি যদি আপনি মাল্টিমিডিয়ায় দেখান শিক্ষার্থীর মধ্যে কিন্তু এটা স্থায়ী হয়ে থাকবে। যেমন কি এই যে স্বরয় স্বরায়া, এই যে পূর্ণ মাত্রার এগুলি, আর 26টি বর্ণ যেগুলি আছে এগুলি আপনি একটা একটা করে বলবেন, দেখাবেন। অর্ধমাত্রাযুক্ত বর্ণ হলো 8টি, এর মধ্যে স্বরবর্ণ 1টি আর ব্যঞ্জন বর্ণ হলো 7টি। অর্ধমাত্রা কোনগুলি এগুলি আপনি দেখাবেন। তারপরে মাত্রাহীন 10টি, এর মধ্যে স্বরবর্ণ হলো 4টি, মাত্রা নেই, আর ব্যঞ্জন বর্ণ আসে 6টি, মাত্রা নেই। তো এইভাবে যদি আপনি মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দেখান তাহলে এই শিখন ফলটা কিন্তু স্থায়ী হবে, তাই না? এখন আমরা চলে যাই যে আমার গৃহীত পদক্ষেপ কি সেখানে। এখানে দেখেন, আমার গৃহীত পদক্ষেপ হলো প্রতিদিন সঠিক মাত্রা ও বানানে 3টি শব্দ বোর্ডে লিখব এবং শিক্ষার্থীদের অনুশীলন করাবো। পাঠ সংশ্লিষ্ট যুক্ত বর্ণগুলো ভেঙে ভেঙে দেখাবো। আচ্ছা, যুক্ত বর্ণগুলো এগুলো আপনি মাল্টিমিডিয়ায় দেখাতে পারেন। যেমন এই যে দেখেন, যুক্তবর্ণ তাদের পাঠ সংশ্লিষ্ট, মনে করেন কইল, তো এটা ক যুগল, এটা দিয়ে ক্লাব, ক্লান্তি, এগুলি কতটা হয় আপনি ভেঙে ভেঙে দেখাবেন। কয় ব, এগুলি যুক্তবর্ণ, এই অনেকগুলি এখানে আছে। আপনারা এগুলি চার্ট তৈরি করে মাল্টিমিডিয়া ক্লাসে দেখালে শিক্ষার্থীদের শিক্ষণফল স্থায়ী হবে। আচ্ছা, তারপরে বলছিলাম যুক্ত বর্ণগুলো ভেঙে ভেঙে দেখাবো। পারক শিক্ষার্থীর সাথে অপারক শিক্ষার্থী বসিয়ে অনুশীলন করতে দিব। প্রয়োজনে মাল্টিমিডিয়া ব্যবহার করব। প্রতিদিন বাড়ির কাজ হিসাবে বাংলা খাতায় হাতের লেখা লিখে আনতে বলবো। কৌশলটা কি? কৌশলটাও পাঠ শেষে জোড়ায় এবং এককভাবে। তারপরে দেখেন বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কোনগুলি, বাংলা ভাষায় বিরাম চিহ্ন কতটা আছে সেই তালিকাটা আপনি দেখাবেন মাল্টিমিডিয়ার মাধ্যমে, যেমনটি আমি দেখাচ্ছি। এই যে দেখেন, বাংলা ভাষায় 12টি বিরাম চিহ্ন বা যৌথ চিহ্ন ব্যবহৃত হয়। এই যে দাড়ি, কমা, সেমিকোলন, ড্যাশ, হাইফেন, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় ও সম্বোধন চিহ্ন, কোলন, ড্যাশ, কোলন ড্যাশ, উদ্ধৃতি চিহ্ন এবং বন্ধনী। এই বিরাম চিহ্নগুলি সম্পর্কে শিক্ষার্থীদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে যখন দেখাবেন তখন তাদের শিক্ষণফল স্থায়ী হবে। প্রয়োজনে আপনি ছোট একটা অনুচ্ছেদ লিখে তার মধ্যে বিরাম চিহ্নগুলো আপনি ব্যবহার করবেন। এই চিহ্নগুলি কি, এগুলি আপনি ব্যবহার করবেন, এগুলি আপনি ব্যবহার করে দেখাতে পারেন। এতে করে কিন্তু এর স্থায়িত্বটা শিক্ষার্থীর মধ্যে বেড়ে যাবে। আচ্ছা, আমরা আবার আমার গৃহীত পদক্ষেপ কি ওইখানে যাই। তো আমার গৃহীত পদক্ষেপ হলো বিরাম চিহ্ন সম্পর্কে সঠিক ধারণা দেব। ছোট ছোট অনুচ্ছেদ লিখে বিরাম চিহ্নের অনুসরণ করাবো। প্রয়োজনে মাল্টিমিডিয়া ব্যবহার করব। প্রতিদিন বাড়ির কাজ হিসাবে বাংলা খাতায় হাতের লেখা লিখে আনতে বলবো। এখানে কৌশলটা দেখেন, কৌশলটা হলো এটাও পাঠ শেষে জোড়ায় এবং এককভাবে এই কাজগুলি আমি করব। ব্যাকরণ জ্ঞান দেখেন, ব্যাকরণের ক্ষেত্রে আপনি শিক্ষার্থীদেরকে পাঠ সংশ্লিষ্ট যে অনুচ্ছেদগুলি আছে সেই অনুচ্ছেদের মধ্যে যে বাক্য আছে সেই বাক্য থেকে পদগুলি খুঁজে বের করে দেখাবেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ছোট একটি অনুচ্ছেদ, যেমন নীল আকাশ একটি শব্দগুচ্ছ। এটা এখানে নীল শব্দটি আকাশ শব্দের গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই এটি বিশেষণ পদ। আর আকাশ শব্দটি একটি বিশেষ্য পদ যার একটি নাম বোঝাচ্ছে। আবার সে দ্রুত হাঁটছে, এই বাক্যে সে শব্দটি ব্যক্তি বোঝাচ্ছে, তাই এটি সর্বনাম পদ। দ্রুত শব্দটি হাঁটা ক্রিয়াটির বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই এটি ক্রিয়া বিশেষণ পদ। এবং হাঁটছে শব্দটি কাজ বোঝাচ্ছে, যা একটি ক্রিয়াপদ। এইভাবে ছোট ছোট লিখে যদি আপনারা পদ সম্পর্কে ধারণা দেন তাহলে শিক্ষার্থীদের শিক্ষণফল স্থায়ী হবে বলে আমি আশা করছি। আচ্ছা, আমি আবার চলে যাই আমার গৃহীত পদক্ষেপ কি সেখানে।
তো আমার গৃহীত পদক্ষেপ, বাক্যে ব্যবহৃত পদগুলো সম্পর্কে সঠিক ধারণা দেব, বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেব, বাক্যে ব্যবহৃত শব্দগুলোর কোনটি কোন পদ তা বলা ও লেখার মাধ্যমে অনুশীলন করব, প্রয়োজনে মাল্টিমিডিয়া ব্যবহার করব, প্রতিদিন বাড়ির কাজ হিসাবে বাংলা খাতায় হাতের লেখা আনতে বলবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কৌশলটা কি দেখেন। আমার কৌশলটা হলো পাঠ চলাকালীন ও পাঠ শেষে জোড়ায় এককভাবে সপ্তাহ শেষে হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান। এই কাজটি আমি করব, এতে করে শিক্ষার্থীরা আগ্রহী হবে। সব শেষে আপনারা এখানে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে নেবেন। আচ্ছা, তো আমি যে এটা দেখাইলাম এগুলি আমার গৃহীত পদক্ষেপ এবং আমার মতামত ব্যক্ত করেছি। আপনার যদি ভালো লাগে গ্রহণ করতে পারেন বা বর্জনও করতে পারেন, অথবা তার সাথে আপনি অ্যাডও করতে পারেন। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। আরেকটা কথা বলে রাখি, আমি মনে করি একজন বিষয় শিক্ষকের যদি সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে এবং টার্গেট থাকে যে আমি আজকে এইগুলি শেখাবো, তাহলে অবশ্যই শিক্ষার্থী শিখতে পারবে। আর যদি বিষয় শিক্ষকের সদিচ্ছা, আন্তরিকতা না থাকে, কোনো টার্গেট না থাকে, তাহলে এই যে সকবক পরিকল্পনা, চরিকল্পনা যাই করেন না কেন, কোনো লাভ হবে না। প্রথমত আপনার আন্তরিকতা থাকতে হবেই, তবেই আপনি সাকসেস হতে পারবেন। আমার কথায় রাগ বা কষ্ট নেবেন না। আমি অনেক চিন্তা করে দেখেছি। আসল কথা হলো শিক্ষকের মনোভাব হলো আসল এখানে। আচ্ছা, আমার পরবর্তী ভিডিও থাকবে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষণ ঘাটতি দূরীকরণে বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে। তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।